রবীন্দ্রনাথ সম্পর্কে বললে, রবীন্দ্রনাথ মানে হঠাৎ আমার বিভিন্ন ধরনের পোকা থাকে তো মাথায়, প্রত্যেকেরই আছে, কখন কোনটা নড়ে কিছু বোঝা যায় না। তো আমার নড়ে উঠল, মানে এই রবি ঠাকুরের নাম আমাকে জিজ্ঞেস করেছিল, আমার নামটা পরাণ তো এইটা নিয়ে আমি অনেক ভুগেছি মানে কি কষ্ট পেয়েছি। এরকম একটা নাম, যে নামটা একটু প্রান্তিক মানুষদের দু একজন আছে, তারপরে পরাণ মণ্ডল টণ্ডল এরকম আছে, সব ঠিক আছে, তাতে আমি খুশি। কিন্তু অসুবিধে যেটা হলো, এই যে পরাণ নামটা আমার অ্যাকচুয়ালি নাম ছিল মোহন। হ্যাঁ, ও বলে কিচ্ছু নেই, তখন আমি খুব ছোট না, দস্যু মোহন ভেবেছি। তো আমার যে দিদা, সে আমাকে ওই 6 মাস 7 মাসে পায়, কারণ তার মেয়ের কোলে আমি মানুষ হচ্ছি। তো তিনি আমাকে বলেছেন, আমার বুকের ধন আমার পরাণ, ব্যাস ওই যে আমি পরাণ হয়ে গেলাম। তারপরে আমার কপালে যে কী দুর্ভোগ সে কী বলবো। আস্তে আস্তে বড় হলাম, একটু লম্বা চড়া খারাপ না, দেখতে শুনতে মোটামুটি, ইউনিভার্সিটি চত্বর পার হলাম, সব কিছু সেদিক দিয়ে ঠিক আছে। মুশকিল বাঁধলো কি, দাদামশাই একটা পাত্র, মানে এক জায়গায় পাত্রী দেখলেন, সেখানে বলছে পরাণ, তাই তোকে যেতে হবে। গেলাম, সঙ্গে আমার দাদামশাই ছিল, আর খুব সম্ভব কাকা ছিল হয়তো, মানে দুঃসম্পর্কের। তো সেখানে গেছি, গিয়ে দেখি মেয়ে যার জন্য আমাকে আনা হয়েছে সে, তারপরে তার মা বা পিসিমা খুড়িমা এরকম সব আছে। তো বসেই সে আমার দিকে তাকালো, আমি একটু তাকালাম, আর চোখে সবাইকে মানে আড়াল করে দেখলাম যে মোটামুটি খারাপ না দেখতে। ওই যে যার জন্য আমাকে আনা হয়েছে, আচ্ছা, যাকে দেখতে আনা হয়েছে, বুঝতে পেরেছি। আর আমি দেখা দিতে এসেছি। তুমি দেখে নিলে? হ্যাঁ, দেখলাম যে একটু মুশকিল একটু ছোটো কোনো একটা হালকা হাসি আছে, তখন বুঝলাম আমার পছন্দ হয়েছে। তো আমার যখন আমার পছন্দ হয়েছে, তখন ভাবলাম যে বোধহয় একটা কিছু হয়ে যাবে। তো এবার অনেক কথাটা, হ্যাঁ ছেলে ভালো, আমাকে ভালো বলতো। মামা বললো যে, কাকা বললো তুমি একটু হাঁটো তো দেখি, দেখি চুলটা খুলে দাও তো, দেখি সব হলো হয়ে যাওয়ার পরে তো বলে আমাদের পছন্দ হয়েছে। তখন কাকা বললো তাহলে দেনা পাওনার কথাটা, ওরা খুব আনন্দ পেয়েছে, বলে হ্যাঁ ঠিক আছে, এই ঘরে আমরা যাবো। খুব মেয়েটা দেখলো হাসিটারি বেড়েছে। তো কাকা বললো তাহলে ওই পণের টাকাটা একটু কথাবার্তা হোক। বলে হ্যাঁ কত? ধরুন 1050। বলে হ্যাঁ আমরা রাজি। তো অনেক কথা হতে চাইছি, ছেলের নাম কি? বলে ওর নাম পরাণ। বলে তাহলে 50 বেশি দিতে পারবো না। তো সেই যে আমার চোট হয়ে গেল, আমি আর যাইনি ওইভাবে। বিয়েটা করেছিলে? হ্যাঁ, বিয়ে করেছিলে তো? সে আর এক অধ্যায়। ওই দেখো, বিরতির পর। হ্যাঁ, বিরতির পরে। তারপরে হলো কি, আমি মানে পরাণ ডাকটা না কীরকম যেন লাগতো। তো আমি যখন লিখতাম, এই পর একা দন্ত নয় লিখতাম। হ্যাঁ, তো তা নিয়েও কথা উঠলো যে আপনি দন্ত নয় লেখেন কেন? আমার একটা বই বেরোচ্ছে, তারা তো প্রেসে কাজকর্ম করে, তারা প্রশ্ন তুলে দিয়েছে, আমার ফোন করে বলছে, পরন্তু আপনি দন্ত নয় লিখেছেন কেন? আমি দন্ত লিখেছি, আমি দন্ত নয় আমার ভালো লাগে বলে, তাই আমার নাম আমি কী লিখবো, তোমরা কী বলে দেবে? বলে না, রয়ের পর তো মধ্যাহ্ন বসে। আমি কে, তোমার দাদু বলেছে? বলে না। তাহলে কোথায় জানলে? কোত্থেকে? জানে না, কিন্তু সে বলতে হয় রয়ের পরে মধ্যাহ্ন বসে, এইটুকুই জানে। কেন বসে? তারপরে আমি একজন ভাষাবিদের সঙ্গে কথা বললাম, তিনি আমার প্রিয় বন্ধু, মানে দাদাকাম বন্ধু। সেখান থেকে জানতে পারলাম যে রয়ের পরে যে মধ্যাহ্ন বসে, এটা সংস্কৃতের ব্যাকরণ অনুযায়ী। সংস্কৃতের অনেক কিছু আমরা বাংলায় ব্যবহার করি, সুতরাং সেদিক দিয়ে কোনো অসুবিধা নেই। সেই জন্যে হ্যাঁ হ্যাঁ মধ্যাহ্ন রয়ের পরে সংস্কৃতের ব্যাকরণ অনুযায়ী আমরা ফলো করি। তো তাহলে আমি তো দন্ত ন লিখেছি, কিন্তু পৃথিবীতে কেউ নেই যে আমার এইটাকে সেকেন্ড করে, বা এই যে সুপ্রিম কোর্টের মামলায় যাতে এটা আমার পক্ষে যায়। তারপরে দেখলাম আমার পরানো যাহা চায় মিলে গেল। হ্যাঁ, দেখলাম সেখানে দন্তন্য, তলায় ফুটনোট, পরাণ হচ্ছে প্রাণের কোমল রূপ। আহা, বাস, প্রাণের কোমল রূপ।
বাহ, এরকম ভারী ব্যাখ্যা সুন্দর আছে, কথা। ব্যাখ্যা আছে, ফুটনোটে আছে। বাহ, আমি বললাম আর পরোয়া নেই আমার, কারোর কথা শুনবো না আমি। রানের পর রান, হ্যাঁ, পরাণ। তারপরে আর একটা কথা আছে, এই যে আপনারা অনেকে আমি যখন থিয়েটার করতাম, এখানে করে চেয়েছি আমি, সেখানে ইয়ে এসেছে, গান শুনবো গান শুনবো করেন। তা আমি তো মানে সঙ্গীত শিল্পী নই, আত্মরক্ষার্থে গান গাই মাঝে মাঝে। হুম, হ্যাঁ, তো গান গাইলে হতো, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি বাড়িতে গান গাই গুরু গুম করে। আমার মেয়ে কিন্তু একদম মানে শিক্ষিতা, ও মানে ধ্রুপদে ফার্স্ট ক্লাস পেয়েছে, সাংঘাতিক কাণ্ড। আমি যদি তার সামনে কোনো গান গাই তাহলে কেলেঙ্কারি। তো আমি লুকিয়ে লুকিয়ে একদিন গান গাইছি, সে বলছে বাবা এটা কি করছো তুমি? আমি কেন কি করলাম? লোকজন জড়ে গেছে, বলি না তুমি এটা এইটা একটা রাগ গেছে, তুমি এখানে কোমলনিটা কেন লাগালে? কোনটা কোমলনি আমি কি করে জানবো, লেগে তো গেছে। দন্তের ন। হ্যাঁ, দন্তন্য। আমি তোর ভালো লেগেছে বলে, হ্যাঁ ভালো লেগেছে, বলে তাহলে ছেড়ে দে। কারণ আমাকে ওই দাড়িওয়ালা লোকটা বলে গেছে, আমাকে না, পৃথিবীতে যারা যারা এই ধরনের বিপদে পড়েছে তাদের সবার জন্য বলে গেছেন, সঙ্গীতে সুর, তাল, লয়, ছন্দ থাকলে ভালো, না থাকলে ক্ষতি নেই। প্রাণের এটা আবেগটুকু অত্যন্ত দামি কথা। না থাকলে ক্ষতি নেই, আমরা একটু শুনি না। প্রাণের আবেগটুকু থাকলেই হবে, ব্যাস। পরমদা, হ্যাঁ, আমার তোমার কথা রেশ ধরে বলি যে এই যে আমরা স্মারক পাই বা অন্তর যদি ছুঁতে না পারো, অন্তর যদি ছুঁতে না পারো, হাজার রেওয়াজ তুচ্ছ, এত স্মারক শংসাপত্র কাকের ময়ূর পুচ্ছ। হ্যাঁ, কে আবার। আচ্ছা, কে আবার? যখন রবীন্দ্রনাথের কথাই উঠলো, কর্তার কথায় আসবো, কারণ তুমি কর্তা ভজা মানুষ, এবং রবীন্দ্রনাথ কর্তার গান পছন্দ করেছেন। কর্তা তো রবীন্দ্রনাথকে ঈশ্বর জ্ঞান করেছেন। একটুকু দু এক করলে যদি তোমার মুড আসে। আচ্ছা, ফ্লাইং কোথায় আছে এখন এখানে? ও, তুমি তো আবার আলোতে দেখলে করতে পারবে না। কি বলো? না, ওই ফ্লাইং, যাই হোক, ফ্লাইং, ফ্লাইং এর সং আর কি, কাকে কাকে? যাকে ইচ্ছে ধরে না, না, তাহলে সবই আমি তো। দিয়ে দিলাম, যে যে যার বেছে নেবে। ওরে বাবা, ভূতের ভবিষ্যৎ। গানটা কিন্তু পরমদার নিজের গাওয়া ছিল। হ্যাঁ, না আসলে কর্তার কার না দুর্বলতা নেই বলে তো বাংলায়, বাংলাদেশে বিশেষ করে, এছাড়া তো বাইরে আছেই। কর্তার গান পছন্দ হয় না এমন লোক নেই, কেউ নেই, কেউ নেই। হ্যাঁ, তার মধ্যে একটু কম বেশি আছে। আমি একটু বিগলিত হচন্ত হয়ে যাই ওনার গান শুনলে। মানে আমার গান শিখলে হতো, এবারে কোনো সন্দেহ নেই, সেটা আমি অস্বীকার করবো না। কিন্তু যে কোনো একটা সিনসিয়ারলি করা উচিত, যে কোনো একটা। যার জন্য অভিনয়টা আমি এখনও করে যাচ্ছি, জানি না কোথা গিয়ে পৌঁছবো, চেষ্টা করে যাচ্ছি। তো কি এখন কি করবো? দুকলি, হ্যাঁ, একজনও ভদ্রলোক বলছে না কেন? আমি হ্যাঁ, আমি পরান্দাকে প্রায় ফোন করি। কেন ফোন করি জানেন তো? খুব লোভ হয়। নাম কি, নাম কি? পরান্দার ফোনে যে সিক টিউনটা করা আছে, সেটা পরান্দার গাওয়া গান, অসাধারণ। এই মনোনিয়া কি যে করি, পরান্দাকে ফোন করলেই এই গানটা আমি শুনতে পাই। বেজে ওঠে তো। হ্যাঁ, সেই মানে- লোভে মাঝে মাঝেই পরান্দাকে ফোন করি, ওইটুকু শুনবো মানে বলে। এই মনের এক মন ওজন। জানিস বলুন, পরমদার সঙ্গে কথা হয়েছে, দেখুন, যারা হাসান তারা ভেতরে ভেতরে অসম্ভব একা। যেমন পরমদা জানেন যে ভানু বন্দ্যোপাধ্যায়, জহর রায় অসামান্য পড়াশোনা করতেন। জহর রায়, হ্যাঁ। জহর রায় অসম্ভব, ভানু ব্যানার্জিও, প্রত্যেকে, রবি ঘোষ বল, মায় চিন্ময়দা, মায় পরমদা। তা পরমদা সেদিনকে আমাকে একটা অদ্ভুত কথা বলেছিলেন যে দেখো দেবাশিস, তিনটে জিনিস কারোর জন্য অপেক্ষা করে না। তার আগে তুমি বলেছিলে যে আপনার সময় নষ্ট করলাম না তো? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা মানে তোমাদের কাছে শেখা ভদ্রতা আর হ্যাঁ, কি, ভদ্রতা দেখাতে। সভ্যতা ভব্যতা। Right. তখন বলল দেবাশিস, দেখো তিনটে জিনিস
জেনে রাখো, আলো, বাতাস, সময়। আমি লিখেছিলাম, জিরিয়ে নেবার জো নেই কো, জোয়ার হয়ে বয়, তিন ধারায় দারুণ ঐক্য, আলো, বাতাস, সময়। ক্যা বাত। এবার সময় গান শোনার। আমি এই কারণেই বলেছিলাম, ভালোবাসার ছোঁয়ায় যেমন অমৃত হয় বিষ, দূষণ মুক্ত কথা বলেন বন্ধু দেবাশিস। এটা বন্ধু বলে, বন্ধু বলে মানে আচ্ছা, আলিঙ্গনের অঙ্গনে। এবার আমরা পরান্দা, সবটাই পরান্দা? পরান্দা। আকাশবাণী কলকাতা। এখন শুনবেন শচীন গীতি শিল্পী পরাণ বন্দ্যোপাধ্যায়। বন্দ্যোপাধ্যায়। পরাণ অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, এবার পরাণ বলছে আমায় মাফ করবেন, আমি এখন গাইতে পারছি না। না, আমরা তখন বলবো যে বাইরে আছে বাউন্সার, মেপে নেবে।